আচ্ছা, অন্যদের মতো কি তোমারও সেট এবং ফাংশনের 2.2 চ্যাপ্টারটা দেখার পর খুব ভয় লাগে? মনে হয় যে এত কঠিন কঠিন অঙ্ক কিভাবে তুমি সমাধান করবে? তাহলে আমি তোমাকে বলবো একটু শান্ত হয়ে বসো। কারণ আজকে আমি এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে শুরু করে এমনভাবে শেষ করেছি যাতে তোমাকে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো অধ্যায়ের ভিডিও দেখতে হবে না। এবং এই এই ভিডিওটা শেষ করার পরে তুমি নিজে থেকেই এই অধ্যায়ের যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবে। তাছাড়া এই অধ্যায় থেকে এসএসসিতে 15 থেকে 20 মার্ক নিশ্চিতভাবে কমন থাকবে। তাই তোমাদেরকে খুব ভালো করে এই অধ্যায়টা বুঝতে হবে। তাই বই এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা এই পুরো অধ্যায়টা একদম ফাতা ফাতা করে ফেলবো। তো সেট এবং ফাংশনের 2.2 চ্যাপ্টারে তোমাদেরকে স্বাগতম। আমরা এর আগের একটা ভিডিওতে সেট এবং ফাংশনের 2.1 চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। সেখানে একদম বেসিক থেকে শুরু করে সেটের যতগুলো প্রশ্ন ছিল, ধারাবাহিকভাবে অঙ্ক ছিল, সেগুলো আমরা সমাধান করেছি। আজকে আমরা 2.2 চ্যাপ্টারটা শেষ করব। তো আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে সেট কাকে বলে বা সেট বলতে কি বোঝায়। তো সেখানে আমরা শিখেছিলাম যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কোনো একটা তালিকাকে প্রকাশ করি সেটা হচ্ছে সেট। অর্থাৎ কোনো জিনিসের বা নির্দিষ্ট কোনো বিষয়ের একটা সংগ্রহ বা তালিকাকে বলা হয় সেট। তো আজকে আমরা শিখবো সেট এবং ফাংশন, অর্থাৎ সেট এবং ফাংশনের 2.2 চ্যাপ্টারটা। তো আমরা সেট সম্পর্কে শিখে ফেলেছি, এবার শিখবো ফাংশন সম্পর্কে। তো সেট সম্পর্কে আমরা জানি, এখন আমাদেরকে জানতে হবে যে ফাংশন বিষয়টা আসলে কি। তো ফাংশন বলতে বোঝায়, ফাংশন বোঝানোর আগে তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন। তো ফাংশন কথাটা খুবই কমন, এই কথাটা তুমি নিশ্চয়ই শুনছো যে ফাংশন 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 ফাংশন। তো ফাংশন বলতে আসলে কি বোঝায়? ফাংশন শুনে তোমার মাথায় কি আসে? ফাংশন বলতে কি বোঝায়? তো ফাংশন কথাটা আমরা প্রতিনিয়ত ইউজ করলেও হয়তোবা অনেকেই এটা সঠিক অর্থটা জানি না। ফাংশন মানে হচ্ছে, সেটের ক্ষেত্রে ফাংশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম বা প্রক্রিয়া। তাহলে ফাংশন হচ্ছে এমন একটা নিয়ম বা প্রক্রিয়া যেখানে যদি একটা নির্দিষ্ট ইনপুট দেওয়া হয় তাহলে একটা সুনির্দিষ্ট আউটপুট পাওয়া যাবে। তাহলে ফাংশন বলতে কি বোঝাচ্ছে? ফাংশন হলো এমন একটা নিয়ম বা প্রক্রিয়া যেখানে আমরা ইনপুট হিসেবে একটা নির্দিষ্ট ইনপুট দিব এবং আউটপুট হিসেবে একটা নির্দিষ্ট আউটপুট পাবো। তাহলে ফাংশন বলতে কি বোঝাচ্ছে দেখো তো। ফাংশন হলো একটি নির্দিষ্ট নিয়ম বা প্রক্রিয়া যেখানে একটি নির্দিষ্ট ইনপুট দেওয়া হলে একটি সুনির্দিষ্ট আউটপুট আসবে বা পাওয়া যাবে। তো এই হচ্ছে ফাংশনের সংজ্ঞা। তো এই ফাংশনের এই সংজ্ঞাটা একটু বইয়ের ভাষায়। তো আমরা যদি এটাকে আমাদের বাস্তব জীবনের সহজ ভাষায় বুঝতে চাই তাহলে এটাকে খুব সুন্দর একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। যেমন আমরা ফলের রস তৈরি করার মেশিন বা ব্লেন্ডার তো দেখেছি। তো ব্লেন্ডারে যদি আমরা একটা আম দেই আমের জুস তৈরি করার জন্য, তাহলে সেখানে কি হবে? আমরা যদি ব্লেন্ডারে আম দেই তাহলে সেখান থেকে আমরা আমের রস পাবো। যদি কমলা দেই কমলার রস পাবো। ঠিক একইভাবে যদি আমরা আপেল দিই আপেলের রস পাবো। তো এইভাবে আমরা যদি নির্দিষ্ট জিনিস দিই তাহলে নির্দিষ্ট জিনিসের জুস পাবো। তাহলে লক্ষ্য করো এখানে যে মেশিন বা ব্লেন্ডারটা আছে সেটার কাজ কি? সে কিন্তু প্রত্যেকবার একই কাজ করবে। অর্থাৎ তার কাজ হচ্ছে ফলটাকে পিষে রস বা জুস তৈরি করা। তো এখন আমরা ইনপুট হিসেবে একবার আম দিচ্ছি, কমলা দিচ্ছি, কখনো কখনো আপেল দিচ্ছি। তো এই যে আমরা ইনপুট হিসেবে আম দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনপুট। এবং এই যে আমাদের মেশিনটা যেটা ফলটাকে পিষে রস বা জুস তৈরি করছে, যে মেশিন আছে সেটা হচ্ছে ফাংশন। অর্থাৎ এটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রক্রিয়া বা নিয়ম যে প্রত্যেকবার একই কাজ করে। এখানে যদি আমরা আম দেই তাহলে সে আমকে পিষে জুস বা রস তৈরি করছে। এখানে যদি আমরা কমলা দেই তাহলে কমলার রস তৈরি করছে। তো আম দেওয়ার পরে আমকে পিষে ব্লেন্ডার বা মেশিন যে জুস তৈরি করছে সেটা হচ্ছে আমাদের আউটপুট। আর ব্লেন্ডার মেশিন হচ্ছে আমাদের ফাংশন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ফাংশন মানে হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা নিয়ম যে একটা সুনির্দিষ্ট ইনপুটে একটা সুনির্দিষ্ট আউটপুট দিবে। তো এখন আমরা যদি ব্লেন্ডার মেশিনে যদি কমলা দেই তাহলে কি সেখান থেকে আমরা আমের রস পাবো? কখনোই পাবো না। তো আমরা নির্দিষ্ট ইনপুট দিলে নির্দিষ্ট আউটপুট পাবো। অর্থাৎ যদি আমরা আম দিই তাহলে আমের রস পাবো, জাম দিলে জামের রস, এবং যে ফল দিই না কেন সেই ফলের রস আমরা পাবো। তো সোজা ভাষায় একটা নির্দিষ্ট ইনপুট দিলে একটা নির্দিষ্ট আউটপুট পাওয়া যাবে। অর্থাৎ আম দিলে জামের রস পাওয়া যাবে না এবং জাম দিলে আমের রস পাওয়া যাবে না। তো ফাংশন এভাবেই কাজ করবে। ফাংশনে আমরা যেটা দিব
সেটার একটা সুনির্দিষ্ট আউটপুট আসবে। তো আশা করি ফাংশনের ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা বইয়ের অঙ্কগুলো সমাধান করব। তো বইয়ের 10 নম্বর থেকে প্রশ্ন আছে, সেগুলো আমরা সমাধান করব। চলো সেগুলো আমরা সমাধান করা শুরু করি। তো 10 নম্বর অঙ্কটা তুলতে গিয়ে আমি দেখলাম তার পাশে 11 নম্বর অঙ্ক, এই দুইটা অঙ্কই একই অঙ্ক। এখানে অন্য এবার রিলেশন নির্ণয় করতে বলা হয়েছে। তো 11 নম্বর অঙ্কটা একটু বেশি কঠিন ছিল, তাই সেই অঙ্কটা তুলে নিলাম। আমি তোমাদের এটা সলভ করে দিব। তো এটা সঠিকভাবে বুঝতে পারলে 10 নম্বরটা তুমি নিজেই করতে পারবে, আর সেটা তোমাদের বাড়ির কাজ। তো এখানে প্রশ্নে কি বলছে আমরা দেখি সমাধান করার আগে। প্রশ্নে বলা হয়েছে যদি সি সেট এবং ডি সেটের মান দেওয়া আছে, যদি সি এবং ডি, তারপরে বলা হচ্ছে x বিলংস টু সি এবং y বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এই সম্পর্কটি বিবেচনায়, এখানে সম্পর্কটা বলছে x প্লাস 1 ইজ লেস দেন y, অর্থাৎ এখানে x প্লাস 1 ইজ লেস দেন y। তাহলে এই সম্পর্কটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে, বিবেচনায় রেখে অন্বয় নির্ণয় করতে হবে। তাহলে অন্বয় বা রিলেশন মানে কি? এই অন্বয় শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে রিলেশন। তো এই রিলেশন, সেট এবং ফাংশনের রিলেশন বলতে কি বোঝাচ্ছে? তো আমরা আগে রিলেশন জিনিসটা বুঝে নিই, ক্লিয়ার করে নিই, তারপর আমরা অঙ্ক শুরু করব। তো রিলেশন বা অন্বয়, তো রিলেশনের সংজ্ঞা হচ্ছে যদি দুটি সেটের উপাদানের মধ্যে কোনো বিশেষ নিয়ম বা শর্ত দিয়ে তাদেরকে জোড়ায় জোড়ায় সাজানো হয়, তাহলে তাদেরকে রিলেশন বা অন্বয় বলা হয়। তো সংজ্ঞাটা একটু লক্ষ্য করবে, যদি দুটি সেটের উপাদানকে কোনো বিশেষ নিয়ম বা শর্ত দিয়ে জোড়ায় 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 সাজানো হয়, তাহলে তাকে অন্বয় বা রিলেশন বলে। তো এটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে খুব সহজে বোঝার চেষ্টা করব। মনে করো তোমরা 3 জন বন্ধু আছো। তোমার 3 জন বন্ধুর নাম হচ্ছে সিয়াম, রনি এবং রাকিব। এবং এই 3 জনের কাছে, এই 3 জন মার্কেটে গেল, তারা ফোন কিনতে গিয়েছে। তো দোকানদার তাদেরকে 3টা ফোন দেখালো। সেই ফোনগুলো ছিল, ধরে নিই, রিয়েলমি, তারপরে রেডমি এবং স্যামসাং। এই 3টা ব্র্যান্ডের ফোন ছিল। এখন এদের মধ্যে যে সিয়াম আছে সে পছন্দ করে রেডমি ফোন, তারপরে রনি সে পছন্দ করে রিয়েলমি ফোন, এবং যে রাকিব নামের যে বন্ধুটা আছে তোমার, সে পছন্দ করে স্যামসাং ফোন। তাহলে এই যে একটা বিশেষ শর্ত বা পছন্দ আমরা দেখতে পাচ্ছি, যে সিয়াম পছন্দ করছে রেডমি ফোন, রনি পছন্দ করছে রিয়েলমি ফোন এবং রাকিব পছন্দ করছে স্যামসাং ফোন। এই যে তাদের একে অপরের পছন্দ, তো এখানে একটা বিশেষ নিয়মে যদি আমরা তাদেরকে জোড়ায় জোড়ায় সাজাই, তাহলে দাঁড়াবে আমাদের রিলেশন বা অন্বয় দাঁড়াবে সিয়াম পছন্দ করে রেডমি ফোন, তারপরে রনি পছন্দ করে রিয়েলমি ফোন, তারপরে রাকিব পছন্দ করে স্যামসাং ফোন। তাহলে এই যে তোমার বন্ধু, তাদেরকে আমরা কিসের ভিত্তিতে একে অপরের সাথে জোড়ায় জোড়ায় লিখলাম? তাদের পছন্দ অনুযায়ী। এই যে একটা শর্ত, তারা কোন ফোন পছন্দ করে সেই শর্ত অনুযায়ী তাদেরকে একে অপরের পাশে লিখলাম। এই বিশেষ শর্তে তাদেরকে জোড়ায় জোড়ায় সাজিয়েছি, এটাই হচ্ছে অন্বয় বা রিলেশন। সহজ ভাষায় দুটি সেটের উপাদানকে, এই দুইটা ছিল সেট, সেই দুটি সেটের উপাদানকে কোনো বিশেষ নিয়ম বা শর্ত দিয়ে, তো আমরা এদেরকে কোন শর্ত দিয়ে একত্রিত করলাম? তাদের পছন্দ দিয়ে। তারা কে কোন ফোন পছন্দ করে সেই শর্ত দিয়ে তাদেরকে আমরা জোড়ায় জোড়ায় সাজালাম, সেটাই হচ্ছে অন্বয় বা রিলেশন। আশা করি বুঝতে পেরেছো, এটা খুবই সহজ বিষয়। এখানে দুইটা সেটের উপাদানকে আমরা বিশেষ কোনো শর্ত বা নিয়ম অনুযায়ী একে অপরের সাথে সংযুক্ত করব। তো এবার আমরা যেহেতু রিলেশন বুঝতে পেরেছি, এবার আমরা এটা সমাধান করব।
তো রিলেশন বা অন্য সম্পর্কে যেহেতু আমরা বুঝে ফেললাম, এবার আমরা এই অঙ্কটা সমাধান করা শিখব। তো এই অঙ্কে যদি তুমি লক্ষ্য করো তাহলে দুইটা সেট দেয়া আছে এবং বলা হচ্ছে x এর উপাদান হবে c সেট এবং y এর উপাদান হবে d সেট, এবং আমাদেরকে একটা শর্ত দিয়েছে এই জায়গায়। এই শর্তটা মেনে আমাদেরকে অন্বয় তৈরি করতে হবে। যখন আমরা উদাহরণটা দেখছিলাম তখন তুমি দেখেছো যে যদি দুইটা সেট দেয়া থাকে তাদেরকে আমরা কোনো নির্দিষ্ট নিয়ম বা শর্ত অনুযায়ী যদি জোড়ায় জোড়ায় সাজাই তাহলেই সেটাকে অন্বয় বলে। তাহলে আমরা এদেরকে কি করব, এই যে দুইটা সেট আছে তাদের রিলেশন বের করতে গেলে আমরা তাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম বা শর্তে, এই নিয়ম বা শর্তে জোড়ায় জোড়ায় সাজাবো। তো এখানে প্রথমে আমাদেরকে রিলেশনের শর্তটা লিখতে হবে যে কোন শর্তে আমরা এদেরকে একটা জোড়া বা রিলেশন তৈরি করব। তাহলে উপাদান হিসেবে আছে x এবং y, এবং এখানে বলা হয়েছে যে x এর উপাদান হবে c এবং y এর উপাদান হবে d। তারপরে শর্তটা দেয়া আছে যে আমরা যদি একের সাথে 1 যোগ করি তারপরও y এর মানটা বড় হবে এমন সেটকে আমাদের নিতে হবে। তো এই হচ্ছে আমাদের শর্ত। আমরা প্রশ্ন দেখে বুঝে বুঝে সাজালাম। x y হবে আমাদের উপাদান। এখানে ওরা বলেই দিয়েছে প্রশ্নে যে x এর উপাদান হবে c এবং y এর উপাদান হবে d। তারপর আরেকটা শর্ত দেয়া আছে যেটা আমরা সাজিয়ে নিলাম। এবার আমাদের উদাহরণে একটা কথা ছিল যে দুটি সেটের উপাদানকে আমরা একটা নির্দিষ্ট নিয়মে বা শর্তে জোড়ায় জোড়ায় সাজাবো। তো যখন আমরা আমাদের যখন এরকম তালিকা পদ্ধতিতে সংখ্যা দেওয়া থাকবে তাদেরকে যদি আমরা জোড়ায় জোড়ায় সাজাতে চাই তাহলে আমাদেরকে কার্তেশীয় গুণজ করতে হবে। কার্তেশীয় গুণজ আমরা সেটের 2.1 চ্যাপ্টারে শিখেছিলাম, মনে আছে কার্তেশীয় গুণজের কথা? তো কার্তেশীয় গুণজ মানে দুইটা সেটকে গুণ করতে হবে জোড়ায় জোড়ায় সাজানোর জন্য। সি এবং ডি সেট, তো চলো তাদের কার্তেশীয় গুণজ করি। সি সেটের মান দেয়া আছে 2, 5 এবং ডি সেটের মান দেয়া আছে 4, 6, 7। তো এদের কার্তেশীয় গুণজ করলে কি দাঁড়ায় এগুলো আমরা শিখেছিলাম। তারপরেও একবার বলি, এই 2 কে একবার 4 এর সাথে গুণ হবে, একবার 6 এর সাথে আর একবার 7 এর সাথে। একইভাবে 5 কে একবার 4 এর সাথে, 6 এর সাথে আর একটা 7 এর সাথে এভাবে গুণ করতে হবে। গুণ করার সময় কিন্তু মাঝে কোনো গুণন চিহ্ন দেওয়া যাবে না। 2 এর সাথে 4 কে গুণ করলে 2,4 আসবে, তারপরে আবার কমা, ফার্স্ট ব্র্যাকেটে এভাবে লিখতে হবে। তাহলে 2,4, তারপরে আবার আসবে 2,7। এবার 5 কে গুণ করো, 5 কে গুণ করলে আসবে 5,4, 5,6, সেইভাবে 5,7। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো আমরা যদি জোড়ায় জোড়ায় লিখতে চাই দুইটা উপাদানের সেটকে তাহলে কার্তেশীয় গুণজ করে নিতে হবে। তো কার্তেশীয় গুণজ করলে দুইটা সেটের মান এইটা আসে। তো এখন দেখো আমরা যদি সেটাকে আবার রিলেশন হিসেবে প্রকাশ করতে চাই, জোড়ায় জোড়ায় প্রকাশ করার পর আমাদেরকে এই শর্তটার দিকে লক্ষ্য করতে হবে যে শর্তে কি বলা হচ্ছে। শর্তে বলা হচ্ছে এই যে প্রথম উপাদানটা আছে সেটা হচ্ছে x এবং পরের উপাদানটা হচ্ছে y। এভাবে প্রত্যেকটাই প্রথম উপাদান x এবং পরেরটা y। তো এভাবে যতগুলো উপাদান আছে প্রথমটা x পরেরটা y। তো এখানে বলা হচ্ছে x এর সাথে 1 যোগ করার পরেও y এর যে মানটা আছে সেটা হবে বড়। তাহলে এখানে দেখো তো x এর সাথে যদি আমরা 1 যোগ করি, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3। 3 অবশ্যই 4 এর চেয়ে ছোট, অর্থাৎ x এর সাথে 1 যোগ করার পরেও 4 বড় থাকছে, আমাদের শর্ত পূরণ করে। তাহলে আমরা একে রিলেশনে নিতে পারবো 2, 4। তারপরেরটা দেখো, যদি 2 এর সাথে আমরা অর্থাৎ x এর সাথে যদি 1 যোগ করি তাহলে 3, সেটা 3, 6 এর চেয়ে ছোট, অর্থাৎ x এর সাথে 1 যোগ করার পরেও y এর মানটা বড় থাকছে, তাহলে এটাও নেওয়া যাবে 2, 6। তারপরেরটাও দেখো, 1 যোগ করলে হবে 3, যেটা 7 এর চেয়ে ছোট, এটাও নেওয়া যাবে। তারপরেরটা দেখো, 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে x এর মান হয়ে যাবে 6। তাহলে x এর মান যদি y এর চেয়ে বড় হয় তাহলে সেটা নেওয়া যাবে না, আমরা এটা নিতে পারবো না। তারপরেরটা দেখো, 5 এর সাথে যদি 1 যোগ করি তাহলে সেটার মান আসছে আমাদের মান আসবে 6, আমাদের y এর মানও 6। তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে, y এর মানটা অবশ্যই বড় হতে হবে, সমান হওয়া যাবে না, সেহেতু এটাও আমরা নিতে পারবো না। তারপরে যেটা আছে দেখো, 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা হবে 6, 6 7 এর চেয়ে ছোট, তার মানে আমরা x এর সাথে 1 যোগ করার পরেও y বড় থাকছে, তাহলে আমরা এই মানটা নিতে পারবো।
আর এটাই হচ্ছে আমাদের অন্বয় বা রিলেশন। তাহলে অন্বয় বা রিলেশন কিভাবে নির্ণয় করলাম? প্রথমে আমাদেরকে একটা শর্ত তৈরি করতে হবে প্রশ্ন করে। সেই শর্তটা তৈরি করার পরে আমরা সেটাকে জোড়ায় জোড়ায় সাজানোর জন্য কার্তেশীয় গুণজ করব। কার্তেশীয়, এই জায়গায় কার্তেশীয় গুণজ করলাম, এই পর্যন্ত কার্তেশীয় গুণজ করে যে মানটা পেলাম সেখানে আমাদের এই শর্তটা মিলিয়ে দেখতে হবে যে আমাদের কোন কোন উপাদানগুলো শর্তের সাথে মেলে। তো যেসব উপাদান মিলবে সেটাই আমাদের অন্বয় বা রিলেশন। খুবই সহজ অঙ্ক, খুব সহজ বিষয়, আশা করি বুঝতে পেরেছ। এবং 11 নম্বর অঙ্কটা আমরা সমাধান করলাম, 10 নম্বর অঙ্কটা বই দেখে অবশ্যই বুঝে শুনে করবে, সেটা তোমাদের বাড়ির কাজ। তো 12 নম্বর অঙ্কটা সমাধান করার জন্য এবার আমরা 12 নম্বর প্রশ্নটা পড়ব। তো দেখো প্রশ্ন কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে f of x সমান x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে, অর্থাৎ এখানে একটা ফাংশন দেয়া আছে, এখানে যে f of x দেয়া আছে এটা দিয়ে কিন্তু আউটপুট বোঝায়, ঠিক আছে? f of x এই পুরোটা দিয়ে বোঝায় আউটপুট, এবং এখানে যে ভিতরে এক্সট্রা দেখতে পাচ্ছ সেটা দিয়ে বোঝায় x এর ইনপুট। অর্থাৎ আমরা ইনপুট হিসেবে কি দিচ্ছি সেটা হচ্ছে এই x এর f এর ভিতরে যে xটা আছে সেটা হচ্ছে আমাদের ইনপুট। সোজা কথায় মনে রাখবে, x কে দেখে মনে রাখবে x হচ্ছে আমাদের ইনপুট। অর্থাৎ সেই ব্লেন্ডারে আমরা জুস বা রস বানানোর জন্য আম দিচ্ছি না কমলা দিচ্ছি সেটা হচ্ছে x, ঠিক আছে? তো এখন বলা হচ্ছে যে এই f of x এ x এর মান যদি -1 হয়, 2 হয় বা হাফ হয় তাহলে এটার মান কত হবে সেই মানটা আমাদেরকে বের করতে বলেছে। তো চলো আমরা এটা সমাধান করি। আমাদের প্রশ্নে দেয়া আছে f of x সমান সমান x পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তো এখানে ইনপুট হিসেবে x আছে, তো একবার ইনপুট হিসেবে -1 নিতে হবে, 2 নিতে হবে, আর একবার হাফ নিয়ে মান নির্ণয় করে দেখতে হবে কত আসে। তো এবার আমরা x এর জায়গায় মান নিব -1। তাহলে f of -1 যদি নেই তাহলে এখানে যতগুলো x আছে সব জায়গায় -1 বসবে। তাহলে এই x এর আসবে -1 তার পাওয়ার 4 প্লাস 5 x এর মান হচ্ছে -1 তারপরে -3। তাহলে আমরা যদি 1 এর উপরে যতই পাওয়ার করি না কেন তার মান আসবে 1। যেহেতু যদি জোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপর এই প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, 5 কে 5, তাহলে -1 এর সাথে 5 কে গুণ করলে -5, এবং এখানে থাকছে আগে থেকেই -3। তাহলে 1 থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস হবে, সংখ্যা দুইটার যোগ হবে। তাহলে 5 আর 3 যোগ করলে আসবে 8, আর তাদের বড় সংখ্যার সামনে মাইনাস, তাহলে এটা বিয়োগ করলে আমাদের মান আসবে -7। তাহলে আমরা যদি f of x এর মান -1 ধরি তাহলে মান আসবে আমাদের -7। তো চলো এবার 2 নিয়ে দেখি, 2 নিয়ে কত আসে। তাহলে 2 নিলে আমাদের 2 এর পাওয়ার হবে 4 প্লাস 5 এর সাথে আমাদের 2 গুণ হবে তার সাথে 3। অর্থাৎ আমাদের এখানে যখন আমরা 2 নিব এই x এর জায়গায় 2 বসবে, যখন আমরা হাফ নিব তখন x এর জায়গায় হাফ বসবে। তো এই মানটা জাস্ট বসালাম x এর জায়গায়, তারপর ক্যালকুলেশন করো। 2 এর পাওয়ার 4 দিলে 16, 5 দুগুণে 10 এবং -3। তাহলে 16 আর 10 যোগ করলে 26, তার থেকে 3 বিয়োগ, তাহলে এটার মান আসছে 23। আরেকটা দেয়া আছে কত, হাফ। যদি আমরা হাফ ধরি তাহলে কত আসবে? তাহলে x এর মান হাফ হবে, দেখো হাফের পাওয়ার 4 প্লাস 5 ইনটু হাফ তার সাথে -3। তাহলে 1 এর উপর পাওয়ার 4 করলে 1, 2 এর উপর পাওয়ার 4 করলে 16, তারপরে 5 এর সাথে 1 গুণ আছে, 5 কে 5 ভাগ 2 -3। এখন যে লসাগু করো, কোন সংখ্যার নিচে কোনো কিছু না থাকলে ভাগ 1 থাকে, তাহলে 16 2 1 এর লসাগু আসবে 16। আমি আগেরবার তোমাদেরকে আগের চ্যাপ্টারে লসাগু করা শিখিয়েছিলাম, এবার সংক্ষেপে বলবো। তো এই তিনটা হরের লসাগু করার পরে যে লসাগু পাবো তাকে ভাগ করতে হবে এর হর দিয়ে। তো এখানে হর আছে 16, ভাগ করার পরে যে ভাগফল পাবো তাকে লব দিয়ে গুণ করতে হবে। লব আছে 1, 1 এর সাথে 1 গুণ করলে মান আসবে 1, তারপরে যোগ যোগ, তারপরে এই লসাগুকে আবার হর দ্বারা ভাগ করতে হবে। আমাদের হর আছে 2, 16 কে 2 দ্বারা ভাগ করলে 8, সেই ভাগফলকে আবার লব দ্বারা গুণ করতে হবে। তাহলে 8 এর সাথে 5 কে গুণ করলে 40, বিয়োগ এটার নিচে 1 আছে, তাহলে লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব। লসাগু হচ্ছে আমাদের 16, হর 1 দ্বারা ভাগ করলে 16 আসতেছে। তো এই ভাগফলকে আবার আমরা
আমাদের লবের সাথে গুণ করবো, তাহলে 3 16 গুণ করলে 48। তাহলে আমরা যদি এই পজিটিভ দুইটাকে যোগ করি তাহলে 41 আর 48 তারপরে 16, এবং আমাদের আলটিমেটলি মান আসছে 41 থেকে যদি 47 বিয়োগ করি তাহলে -7 আর নিচে 16। তো এই হচ্ছে আমাদের পুরো অঙ্ক মান বসানোর। শুধু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যে x আছে সেটা হচ্ছে আমাদের ইনপুট। তো x এর মান যখন পরিবর্তন হবে x এর জায়গায় ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাই হবে ইনপুট। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে -1 আছে, 2 আছে, হাফ আছে। তো সেহেতু আমরা এই মানগুলো পরিবর্তন করার ফলে x পরিবর্তন হয়ে সেই মানগুলোতে রূপান্তরিত হবে, এবং এভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। এগুলো এই অধ্যায়ের সবচেয়ে সহজ অঙ্ক, খুবই সহজ বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এর পরের অঙ্কগুলো সমাধান করব। তো চলো এবার আমরা 13 নম্বর অঙ্কটা শুরু করার প্রস্তুতি গ্রহণ করি। তো এবার আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করব। 13 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তো দেখো 13 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 13 নম্বর অঙ্কে বলা হচ্ছে যদি f of y সমান y কিউব প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of -2 equals to 0 হবে। অর্থাৎ এখানে এই যে k দেয়া আছে, এখানে বলা হচ্ছে এই k এর কোন মানের জন্য এটার মান হবে x - 2 সমান সমান 0। তো এখানে বলা হচ্ছে যে f of -2 সমান সমান 0 হবে k এর মান কত হলে, অর্থাৎ k এর মানটা কত হলে f of -2 সমান সমান 0 হবে। তো যেহেতু এখানে আমাদের f of -2 এর মান দেয়া আছে, তাহলে একবার আমরা এটা বসিয়ে দেখি কি আসে। তো চলো বসাই। আমাদের দেয়া আছে f of y সমান সমান y কিউব প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। তাহলে আমাদের যদি f of -2 হয় তাহলে y এর জায়গায় -2 বসবে। -2 এর উপরে কিউব প্লাস k ইনটু -2 এর উপরে স্কয়ার মাইনাস 4 ইনটু -2 মাইনাস 8। এখন দেখো আমরা যদি 2 এর উপরে কিউব করি তাহলে -8 আসতেছে, প্লাস 2 এর উপরে স্কয়ার করলে 4 আসবে, এবং তার সাথে k গুণ হিসেবে আছে। যেহেতু মাইনাসের উপরে যদি জোড়া সংখ্যা দ্বারা মানে কোন সংখ্যার যদি পাওয়ার জোড়া হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তো স্কয়ার মানে কত, 2 জোড়া, তাই মাইনাসটা প্লাস হয়ে গেছে। তারপরে মাইনাস এই মাইনাস এবং এই মাইনাস গুণ হলে গুণ অবস্থায় আছে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 4 দুগুণ 8 এবং এখানে আছে 8। তাহলে +8 -8 কাটা, এখানে থাকছে 4k - 8। তো আমাদের f of -2 এর মান কত বের হলো দেখো তো, 4k - 8। এবং আমাদেরকে কি বের করতে বলা হয়েছে যে f of -2 সমান সমান 0 হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে শর্ত মতে আমাদেরকে শর্ত দিয়েছে f of -2 সমান সমান 0 হবে k এর কোন মানের জন্য। তো দেখো তো f of -2 সমান সমান আমরা কত পেলাম, f of -2 সমান সমান আমরা পেলাম 4k - 8 সমান সমান 0। এখন এখান থেকে k এর মান বের করা যাবে না, দেখো তো এখানে k এর মান বের করা যাবে কিনা। খুবই সহজ, -8 ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, k এর সাথে 4 গুণন হিসেবে আছে, সমান সমানের ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে k এর মান আমরা পেলাম 2। তাহলে আমরা বলতে পারি k এর মান যদি 2 হয় তাহলে f of -2 সমান সমান 0 হবে। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। তাহলে প্রথমে আমরা f of -2 এর মান এই ফাংশনটাতে বসিয়েছি, যে মানটা বের হয়েছে এই শর্তে জাস্ট বসিয়ে দিয়েছি। খুবই সহজ অঙ্ক, তুমি নিজেই বলো এটা কি জটিল অঙ্ক? একদম সহজ, যদি আমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করি তীক্ষ্ণ মনোযোগের সাথে। তো 13 নম্বরটা আমরা শেষ করে ফেললাম, এবার আমরা 14 নম্বর অঙ্কটা দেখব। 14 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো একটু আগে আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করলাম, এবার আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। তো অঙ্কটা দেখো কি বলা হচ্ছে অঙ্কে। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতোই দেখতে, কিন্তু এর নিয়ম সম্পূর্ণ আলাদা বা একদম অন্যরকম। এই অঙ্কটা এই অধ্যায়ের বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে একটা। তো চলো এটা আমরা সমাধান করে শিখি। প্রশ্নে কি বলা হচ্ছে দেখো। তো এখানে বলা হচ্ছে f of x সমান সমান x³ - 6x² + 11x - 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x সমান সমান
জিরো হবে। অর্থাৎ এই অঙ্কটা আগের অঙ্কের মতোই, একটা ফাংশন দেয়া আছে, তার মান দেয়া আছে এবং বলা হচ্ছে আগেরবার বলা হয়েছিল কে এর মান বের করো, কে এর কোন মানের জন্য, এবার বলা হচ্ছে যে এক্স এর কোন মানের জন্য। তো আগেরবার f সমান সমান দেয়া ছিল -2, এবার কিন্তু কোনো মান দেয়া নেই, এবার সরাসরি দেয়া আছে x, অর্থাৎ ইনপুট দিতে হবে। তার মানে এখানে বলছে আমরা কত ইনপুট দিলে এটার মান 0 আসবে। তো চলো আমরা এটার সমাধান করি। তো যখন বলা হবে কত ইনপুট দিলে এটার মান 0 হবে, তখন আমাদেরকে এমন একটা মান খুঁজে বের করতে হবে যার মান বসালে সেটা শূন্য আসবে। তো চলো আমরা f of x এর ইনপুট এমন একটা মান দিব যার ফলে এই পুরোটার মান আসবে শূন্য। তো আমরা যদি f of x এর মান 1 দেই তাহলে কি আসে দেখো তো, x এর উপর কিউব আছে, তার মানে 1 এর উপর কিউব মাইনাস 6, x এর উপর স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার প্লাস 11 ইনটু x মাইনাস 6, তাহলে 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6, তাহলে 11 মাইনাস 11 আর 1 যোগ করলে হবে প্লাস 12 মাইনাস 12 সমান সমান 0। অর্থাৎ আমরা যদি f of 1 ধরি তাহলে এই পুরোটার মান আসবে 0। তার মানে বোঝাচ্ছে যদি x of -1 মূল ধরি তাহলে এই পুরো ফাংশনটার মান 0 আসবে। তো এখানে যদি +1 আসে তাহলে আমাদেরকে x থেকে 1 বিয়োগ করতে হবে। তো এখানে যদি -1 ধরার পরে 0 আসতো তাহলে কিন্তু আমরা x + 1 ধরতাম। তো চলো এগুলো কেন ধরছি সেটা এখন বুঝবো। তো প্রশ্নে কি দেয়া আছে, আমাদের শর্তে দেয়া আছে যে শর্ত মতে f of x সমান সমান দেয়া আছে 0। f of x এর মান কত, x³ - 6x² + 11x - 6 সমান সমান 0। এখন এই টাইপের অঙ্ক যেখানে কোনো মান দেয়া নেই, অর্থাৎ ত্রিঘাত সমীকরণ, এখানে দেখো x এর পাওয়ার কত, 3 আছে। তো এরকম ত্রিঘাত সমীকরণ সমাধান করার নিয়ম হচ্ছে আমাদেরকে দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইন থেকে অঙ্ক শুরু করতে হবে। খুবই মজার অঙ্ক, দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইন এমন ভাবে করব যাতে দ্বিতীয় লাইন অটোমেটিক মিলে যাবে। তো চলো দেখি কিভাবে করতে হয়। তো আমরা দেখেছিলাম যদি f এর মান আমরা 1 ধরি তাহলে সেটার মান 0। তাহলে এখানে আমরা x + 1 ধরব, x + +1 ধরবো। দেখো তো এখানে আমাদের মান কত ছিল, আমাদের আমি ভুল বলেছি, আমরা x - 1 ধরবো, কারণ আমাদের মানটা ছিল পজিটিভ, 1 ছিল পজিটিভ। তো এখানে যদি পজিটিভ মান বসানোর পরে 0 আসে তাহলে আমাদেরকে নেগেটিভ বিয়োগ করতে হবে, x থেকে 1 বিয়োগ করতে হবে। যদি নেগেটিভ মান বসানোর পরে 0 আসতো তাহলে x এর সাথে আমরা 1 যোগ করতাম। তো এখানে যদি 2 বসানোর পরে 0 আসতো তাহলে আমরা x থেকে 2 বিয়োগ করতাম। খুব সহজ বিষয়, শুধু এইটুকু বিষয় একটু মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা এখানে উপরের লাইনটা মেলানোর চেষ্টা করব। এখানে আছে x³, তাহলে আমাদের এখানে আছে x³ মেলানোর জন্য আমাদেরকে গুণ করতে হবে x²। তাহলে যদি আমরা x² এর সাথে x কে গুণ করি তাহলে আমাদের মান আসবে x³। তারপরে x² এর সাথে যদি -1 কে গুণ করি তাহলে মান আসবে -x²। তাহলে এখানে 6টা x² আছে, আমরা পেলাম একটা x²। তাহলে 6টা মেলানোর জন্য আমাদের প্রয়োজন আরো 5টা। তাহলে এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ একটা x² এবং 5টা x² মিলে হবে 6টা x²। তারপরে আবার x - 1 না, x - 1 নিলাম। তো আমাদের এতটুকু অংশ গুণ করার ফলে x² এবং x গুণ করার ফলে আসলে x³ এবং x² এবং -1 গুণ করার ফলে এতটুকু অংশ আসলো আমাদের। তারপরে আমরা বাড়তি অংশ নিয়েছি এতটুকু, এবার আমাদেরকে এটার সাথে গুণ করে এই অংশটা মিলাতে হবে। কিভাবে মেলাবো, এখানে -5x² আছে, তো আমি যদি এখানে 5x গুণ করি তাহলে 5x কে যদি x এর সাথে গুণ করা হয় তাহলে মান আসবে 5x² এবং 5x² এর সাথে আবার যদি -1 কে গুণ করি তাহলে মান আসবে এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, এবং 5x কে 1 এর সাথে গুণ করলে 5x। তো দেখো পরে 11x আছে কিন্তু আমরা কত পেয়েছি 5x, তাহলে আমাদের 11 মেলানোর জন্য প্রয়োজন 6x।
তাহলে 6x প্রয়োজন, আবার x মাইনাস 1 নাও এবং এবার আমাদেরকে মেলাতে হবে 6x। তো 6x মেলানোর জন্য আমরা যদি এখানে 6 নেই তাহলে 6 এর সাথে x গুণ করে হবে 6x এবং এই 6 কে যদি আবার মাইনাস 1 এর সাথে গুণ করি তাহলে আসবে 6। তো এই পর্যন্ত শেষ, আমাদের শূন্য ছিল, শূন্য দিব। তো এবার মজার বিষয় হচ্ছে তুমি যদি উপরের লাইনটার সাথে নিচের লাইনটা মিলাও তাহলে কিন্তু হুবহু মিলে যাবে। এখানে দেখো এখান থেকে x কমন নেওয়া হয়েছে, এখান থেকে 5x কমন নেওয়া হয়েছে এবং এখান থেকে 6 কমন নেওয়া হয়েছে। তো জাদু বা ম্যাজিকের বিষয় হচ্ছে আমরা তৃতীয় লাইন করে দ্বিতীয় লাইন মেলালাম, এটাই হচ্ছে ত্রিঘাত সমীকরণের জাদুর বিষয় বা মজার বিষয়। তো এখন দেখো এখানে কি কমন যায়, সব প্রত্যেকটা রাশির সাথে কিন্তু x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 আছে, তাহলে এটাকে কমন নেওয়া যায় x মাইনাস 1। তাহলে এখান থেকে x মাইনাস 1 কমন নেওয়ার পরে অবশিষ্ট থাকছে x স্কয়ার, তারপরে এখান থেকে x মাইনাস 1 নেওয়ার ফলে থাকছে মাইনাস 5x, একইভাবে এখান থেকে x মাইনাস 1 কমন নেওয়ার পরে থাকছে প্লাস 6 সমান সমান 0। তো আশা করি এতটুকু অঙ্ক তুমি বুঝতে পেরেছো। তো এখানে দেখো তো এই অংশটুকু এবার আমরা এইখানে সমাধান করব। দেখো কি দেয়া আছে, x মাইনাস 1, তারপরে দেয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। তো এবার আমাদেরকে এখানে দেখো মিডল টার্ম করা যায়। কখন আমরা মিডল টার্ম করব, যখন ঘাত অর্ধেক হয়ে যায়। এখানে ঘাত আছে 2, ঘাত অর্থাৎ পাওয়ার বা শক্তি, এখানে পাওয়ার আছে 2, এখানে x। তো এরকম যদি ঘাত অর্ধেক হয়ে যায় কোনো রাশিতে তাহলে সেটাকে মিডল টার্ম করতে হয়। তো এভাবেও বলা যায় যদি কোনো রাশিতে কমন না যায় বা কোনো সূত্র প্রয়োগ করা না যায় তখন সেই রাশিটাকে আমরা মিডল টার্ম করে সমাধান করতে পারি। তো এখানে দেখো কোনো কিছু কমন যাচ্ছে না বা সূত্রও প্রয়োগ করা যাচ্ছে না, তো এটা সমাধান করার জন্য আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়ম কি? মিডল টার্ম করার নিয়ম হচ্ছে x মাইনাস 1 লিখলাম, তারপরে যে রাশিটার ঘাত সবচেয়ে বেশি তাকে আমরা 6 এর সাথে গুণ করব। তাহলে x স্কয়ার কে যার সাথে কোনো চলক নেই অর্থাৎ সহগ তাকে গুণ করতে হবে। তাহলে এই দুইটা গুণ করলে আসবে 6x স্কয়ার। গুণ করার পরে এটাকে এমন ভাবে ভাগ করতে হবে যাতে আমরা এইটা মিলাতে পারি, অর্থাৎ 6x স্কয়ারকে আমরা এমন ভাবে ভাগ করব যাতে আমরা 5x মিলাতে পারি। তো দেখো, তো 3 দুগুণী 6, 3x ইনটু 3x কে যদি আমরা 2x এর সাথে গুণ করি তাহলে 6x স্কয়ার আসবে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0। অর্থাৎ এখানে মাইনাস 3x এবং মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস হয়ে মাইনাস 5x, এটা খুব সহজে মিলে যাবে। তাই আমরা 6-1 না নিয়ে 3-2 যে ভাগফলটা আসে সেটা নিব। তাহলে দেখো এখানে কমন কি যায়, এখানে সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে। এই দুইটার মধ্যে কমন যায় x, x স্কয়ারের মধ্যে যদি একটা x কমন নেই তাহলে আরেকটা x, এখানে x কমন নিলে থাকবে শুধু 3। তারপরে এদের মধ্যে দেখো কমন যায় -2 কমন যায়। তো যদি 2 কমন নেই তাহলে এখানে 2x এর 2 কমন নিলে শুধু x, যেহেতু মাইনাস সামনে কমন নিয়েছি মাইনাস নিলে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এবং 6 মানে কি, 6 মানে হচ্ছে 3 দুগুণ 6, তো আমি যদি 2 কমন নেই অবশিষ্ট থাকবে 3, তো সেই 3 হবে এখানে সমান সমান 0। তাহলে এবার দেখো x 1, তারপরে এখানে এই দুইটা কমন যায়, x এর সাথেও x 3 আছে এবং 2 এর সাথে x 2 আছে, তাহলে কমন যায় x 3 এবং অবশিষ্ট থাকে x 2 সমান সমান 0। তাহলে আমরা জানি যদি তিনটা বীজগাণিতিক রাশির গুণফল 0 হয় তাহলে আলাদা আলাদা ভাবে তাদের প্রত্যেকের মান হবে 0। তাহলে x 1 সমান সমান 0 লেখা যায়, x 3 সমান সমান 0 লেখা যায় এবং x 2 সমান সমান 0 লেখা যায়। এটা হচ্ছে একটা গাণিতিক নিয়ম। তারপরে x সমান সমান একটার মান আসবে 1, একটার মান আসবে 3, একটার মান আসবে 2। আমাদেরকে সেটাই বের করতে বলা হয়েছে অঙ্কে, যে x এর কোন মানের জন্য f of x সমান 0 হবে।
অর্থাৎ x এর মান যদি 1 হয় তাহলে পুরোটার মান 0 হবে, তারপর x এর মান যদি 3 বা 2 বসাই তাহলেও পুরো ফাংশনটার মান 0 আসবে। তো অঙ্কটা খুবই মজার এবং এটা কিন্তু এই চ্যাপ্টারের, আমার মনে হয় এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ অঙ্ক। তোমাদের কি মনে হয়? খুবই সহজ, খুবই সহজ। জাস্ট তোমাদেরকে এই ত্রিঘাত সমীকরণের এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে যে কিভাবে দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইনের অঙ্কগুলো করতে হয়। আর এই যে মিডিল টার্ম যদি তোমরা পারো, মিডিল টার্ম যদি পারো তাহলে এই অঙ্কটা খুবই ইজি। তো এই অঙ্কটা বোঝার জন্য ত্রিঘাত সমীকরণ সমাধান করার যে নিয়ম সেটা এবং মিডিল টার্ম, এই দুইটা জিনিস যদি জানো তাহলে এই অঙ্কটা খুব ইজি। তো ঠিক আছে, আমি মনে করি যে এই অঙ্কটা যদি তুমি খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করো তাহলে করতে পারবে। তো চলো এবার আমরা এর পরের অঙ্কটা সমাধান করি। তো এর আগে আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করেছিলাম। আজকে আমরা সেট এবং ফাংশনের 2.2 চ্যাপ্টারের 15 নম্বর অঙ্কটা করব। তো প্রশ্নটা এখানে আমি লিখে রেখেছি, একটু লক্ষ্য করো প্রশ্নে কি বলা হচ্ছে। প্রশ্নে বলা হয়েছে f of x এর মান যদি 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1 হয় তবে এটার মান কত? এটার মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এর আগের বার আমরা শিখেছিলাম যে ফাংশন বলতে আসলে একটা মেশিনের মতো, অর্থাৎ এখানে যদি আমরা একটা নির্দিষ্ট ইনপুট দেই তাহলে একটা নির্দিষ্ট আউটপুট পাবো। তো f of x বলতে এখানে যে x টা আছে সেটা দিয়ে ইনপুট বোঝাচ্ছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে এই ইনপুটটা পরিবর্তন করে x এর জায়গায় 1/x² দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি x এর জায়গায় 1/x² বসাই তাহলে কি মান আসবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এখানে। তো চলো আগে আমরা ফাংশন f of 1/x² এর মানটা বের করে নিই, তারপরে আমরা এটা সমাধান করব। তো দেয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে f of x = 2x + 1 ডিভাইড বাই 2x - 1। তাহলে আমরা প্রথমে f of 1/x² এর মান বের করব। তাহলে বের করি চলো, 1/f * f of 1/x²। তাহলে এখানে দেখো এই জায়গায় যত জায়গায় x আছে তো এটা লেখার সময় আমাদের সব জায়গায় 1/x² বসাতে হবে। তো চলো বসাই, 2 এই x এর জায়গায় 1/x² বসবে প্লাস 1, তারপরে ওই x এর জায়গায় 1/x² মাইনাস 1। এবার আমাদেরকে সাধারণ বীজগণিতের মতো যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তাহলে এই 2 এর সাথে 1 গুণ আছে 2, নিচে থাকবে x² প্লাস 1, এখানেও সেম কাজ করতে হবে মাইনাস 1। তারপরে এখানে লসাগু করা যায়, একটা সংখ্যার নিচে কিছু না থাকলে মনে মনে 1 আছে, তাহলে x² এবং 1 এর লসাগু হবে x²। তারপরে এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ x² কে x² দ্বারা ভাগ করলে 1 আসবে, সেই ভাগফলকে আবার লবের সাথে গুণ করতে হবে। তাহলে 2 কে 1 দিয়ে গুণ করলে 2, তারপরে থাকছে প্লাস, একইভাবে এই হরকে এই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভাগফল আসবে x², সেই ভাগফলকে আবার লবের সাথে গুণ দিতে হবে। তাহলে আমাদের ভাগফল আসছে x², তাকে যদি 1 এর সাথে গুণ দিই তাহলে আমাদের মান আসবে x²। তো একইভাবে নিচেও লসাগু করা যায়, তাহলে মান আসবে 2 - x²। তো এখন দেখো লক্ষ্য করো একটু, এখানে কিন্তু এই যে একটা ভাগ আছে সেই ভাগ বাদে আরো দুইটা ভাগ আছে, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, তো টোটাল 3টা ভাগ আছে। তো এরকম যদি ভাগের নিচে আরো ভাগ থাকে তখন নিয়ম হচ্ছে উপরের যে ভাগটা থাকবে সেটাকে ঠিক রাখতে হবে। এই যে উপরের যে ভাগটা আছে সেটা একদম আগের মতোই থাকবে, অর্থাৎ এটাকে আমরা পরিবর্তন করব না। 2 + x² ডিভাইডেড বাই x²। এবং নিচে যে ভাগটা আছে একটু লক্ষ্য করো, নিচে যে ভাগটা আছে অর্থাৎ এই যে লব এবং হর, এটাকে পরিবর্তন করতে হবে। তো যেটা হর হিসেবে আছে এবং যেটা লব হিসেবে আছে এটা পুরোটা উল্টে যাবে, অর্থাৎ এটাকে যখন আমরা এই পাশে লিখবো এই মাঝের ভাগটা হয়ে যাবে গুণ, গুণ হবার পরে এই হরটা হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে হর, অর্থাৎ উল্টে যাবে। তার মানে আমরা হরকে লব হিসেবে লিখবো x² এবং যে লব আছে সেটাকে হর হিসেবে লিখবো। তো আমাদের লব ছিল 2 -
এক্স স্কোয়ার। তো এখন দেখো কি করা যায়, এখন দেখো এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার কেটে দেওয়া যায়। তো এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে আমাদের মান অবশিষ্ট থাকে উপরে লব হিসেবে থাকছে 2 প্লাস এক্স স্কোয়ার এবং নিচে থাকছে 2 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা f অফ 1 বাই এক্স স্কোয়ারের মান পেলাম 2x প্লাস এক্স স্কোয়ার 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এখন আমরা আমাদের প্রদত্ত রাশিটা বের করব। চলো আমরা মান নির্ণয় করি। এবার আমাদের প্রশ্নে বলা হয়েছিল প্রদত্ত রাশিতে বলা আছে f অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই f অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখন দেখো তো আমরা f অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করে রেখেছি না এখানে, এর মান কত, এই যে এইটা হচ্ছে f অফ 1 বাই এক্স স্কোয়ারের মান। এখন আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। তো চলো বসাই মান, দেখি কি আসে। এখানে যদি আমরা মান বসাই তাহলে মান আসবে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে যোগ 1 এবং একইভাবে 2 প্লাস এক্স স্কোয়ার তারপরে 2 মাইনাস এক্স স্কোয়ার তার সাথে মাইনাস 1। এখন দেখো তো এখানে আগের মতো লসাগু করা যায় না, এখানে কিন্তু লসাগু করা যায়। 1 এর নিচে কিছু না থাকলে 1 ভাগ আছে, তাহলে এই দুইটার লসাগু যদি করি 1 এবং 2 মাইনাস এক্স স্কোয়ার, লসাগু আসবে 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে যে নিয়মে লসাগুটা করেছিলাম একদম সেম নিয়মে এখানে লসাগু করতে হবে। খুবই সহজ, 2x স্কয়ার প্লাস তারপরে 2 মাইনাস x স্কয়ার, একইভাবে নিচে লসাগু করব 2 মাইনাস x স্কয়ার, উপরে থাকবে 2 প্লাস x স্কয়ার মাইনাস 2 প্লাস x স্কয়ার। তাহলে এখন লক্ষ্য করো এখানে কিন্তু বেশ কিছু মান কেটে দেওয়া যায়। যেমন আমরা যদি প্লাস এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ারকে কেটে দিই, তারপর আবার নিচে যদি মাইনাস 2 এবং প্লাস 2 কে কেটে দিই, তাহলে কি কি অবশিষ্ট থাকছে একটু লক্ষ্য করো। তাহলে এখানে উপরে থাকবে 2 যোগ 2, তাহলে উপরে থাকবে 4 এবং লসাগু এবং হর হিসেবে থাকবে 2 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে নিচে থাকবে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারকে যোগ করলে 2x স্কোয়ার ডিভাইডেড বাই নিচে থাকবে 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এই জায়গায় যেমন 3টা ভাগ ছিল, আবার দেখো এখানে কিন্তু 3টা ভাগ চলে এসেছে। তো আগের নিয়মেই আমরা এটাকে সমাধান করব। তাহলে উপরে যে ভাগটা থাকবে সেটা ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। তাহলে উপরে থাকবে 4 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার এবং মাঝের যে ভাগটা আছে সেটা গুণ হয়ে যাবে এবং এখানে হরটা হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে হর। তাহলে হর হিসেবে আছে 2 মাইনাস এক্স স্কোয়ার এবং লব হিসেবে ছিল 2x স্কোয়ার। তো দেখো এই দুইটা কিন্তু কেটে দেওয়া যায়, এটা এবং এটা কেটে দেওয়া যায়। তো আমরা এটা কেটে দিলাম। তারপরে অবশিষ্ট, তারপরে এই 2 কে কিন্তু 4 দিয়ে কেটে দেওয়া যায়। তাহলে 2 কে যদি 4 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে উপরে থাকবে 2 এবং নিচে থাকবে x স্কয়ার। তো এটাই হচ্ছে এটার মান। তো আমাদেরকে বলা হয়েছিল যে এই রাশিটার মান বের করো, তাহলে এটার মান দাঁড়াচ্ছে 2 ডিভাইডেড বাই x স্কয়ার। খুবই সহজ অঙ্ক। প্রথমে আমরা যে মানটা দেয়া আছে সেখানে f অফ 1 বাই x স্কয়ারের মান বসালাম। মান বসানোর পরে আমরা সেখান থেকে আরেকটা মান পেলাম। তো এই মানটাকে আমরা, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল প্রদত্ত রাশি, সেখানে আমরা f অফ 1 বাই x স্কয়ারের মানটা বসিয়ে দিয়েছি। তারপর সাধারণ নিয়মে আমরা লসাগু করলাম, গুণ ভাগ করলাম, এভাবে এই সমাধানটা চলে আসছে। তো খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ বিষয়, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর অঙ্কটা সমাধান করব। তো চলো এবার আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করি। চলো, তো 15 নম্বরের সমাধান শেষে এবার আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করব। প্রতিবারের মতো এবারও আমি প্রশ্নটা লিখে নিয়েছি। তো প্রশ্নটা একটু দেখো যে প্রশ্নে কি বলা হচ্ছে। প্রশ্নে g অফ x দেয়া আছে এবং তার মান দেয়া আছে, দিয়ে বলা হয়েছে যে দেখাও যে g অফ 1 বাই x স্কয়ার সমান সমান g অফ x স্কয়ার। ঠিক আছে, তো এটা খুবই সহজ একটা অঙ্ক যদি তোমরা এই টাইপের অঙ্কগুলো বুঝে থাকো, ফাংশনের অঙ্কগুলো। তো এখানে বলা হয়েছে যে
জি এর ভিতরে ইনপুট হিসেবে আছে আগের অঙ্কটার মতোই, জি ফাংশনের ভিতরে ইনপুট হিসেবে আছে এক্স, এবং এখানে বলা হচ্ছে প্রমাণে, যেটা আমরা প্রমাণ করব সেখানে বলা হচ্ছে যদি আমরা এই এক্স ইনপুটটাকে পরিবর্তন করে দেই, অর্থাৎ জি এর মান 1/x² দেই, তাহলে যে মানটা আসবে, এবং এর ইনপুটটা আবার যদি একটু পরিবর্তন করে x² করে দেই, তাহলে যে মানটা আসবে, এরা দুইজনের মান কি হবে, এদের দুইজনের মান সমান আসবে কিনা সেটাই আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে, অর্থাৎ এই দুইটার মান সমান আসবে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা সমাধান করে দেখি যে এই দুইটার মান সমান আসে কিনা। তো সেজন্য আমাদেরকে আগের অঙ্কগুলোর মতো মান বসাতে হবে। চলো শুরু করি। তো আমাদের দেয়া আছে g of x সমান সমান 1 plus x² plus x⁴ divided by x²। তো এখন আমাদের যদি মান g of x না হয়ে g of 1/x² হয়, তাহলে কি হবে? g of 1/x² হলে এখানে যত জায়গায় x আছে সেখানে বসবে 1 divided by x²। খুবই সহজ, শুধু x এর জায়গায় 1 divided by x² বসিয়ে দিলাম, তার উপরে ছিল স্কয়ার, প্লাস x এর মান হচ্ছে 1 divided by x², তার পাওয়ার দেয়া আছে 4 divided by x এর মান হচ্ছে আমাদের 1 divided by x², তার পাওয়ার দেয়া আছে 2। তো এই হচ্ছে পুরো বিষয়টা, আমরা জাস্ট x এর জায়গায় 1/x² এর মান বসালাম। তারপর দেখো, তারপরে 1 প্লাস, এখন যদি এরকম থাকে কোনো কিছুর উপরে ব্র্যাকেট দিয়ে যদি স্কয়ার থাকে, যেটাকে আমরা অল স্কয়ার বলি, তার মানে এই স্কয়ারটা 1 এর উপরেও আছে, তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1 আসবে, ভাগ x এর উপরেও আছে, x এর উপর স্কয়ার করলে x²। যদি আবার এটার উপরে স্কয়ার থাকে, মজার বিষয়, তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1, এবং এই দুইটা পাওয়ার কিন্তু গুণ হিসেবে আছে, তাহলে এরা দুইজন গুণ হবে। এই x² এর সাথে এই x² কে গুণ করলে আসবে x⁴। x² মানে কত? 2, তার মানে x এর পাওয়ার 2, তার উপরে আরো 2 আছে, তাহলে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে গুণ হবে। তাহলে এখানে যদি দেখো তো 3 থাকতো, তাহলে কত হতো? পাওয়ারে গুণ, 3 দুগুণী 6, x এর পাওয়ার হতো 6। তো এই জায়গায় তোমরা অনেকেই ভুল করো, এখানে কিন্তু যোগ করা যাবে না, এখানে গুণ করতে হবে পাওয়ারে। তাহলে দেখো তো এখানে কি আসে, 1 divided by স্কয়ার গুণ করলে পাওয়ার আসবে 4, তারপরে 4 দুগুণী 8 আসবে, x এর পাওয়ার 8। খুবই সহজ বিষয়। তাহলে নিচেও একই কাজ করতে হবে, 1 divided by স্কয়ার গুণ হয়ে যাবে x এর পাওয়ার 4। এখন এখানে লসাগু করা যায়, লসাগু করে ফেলি। লসাগু আসবে 1 এর নিচে একটা 1 আছে, 1 x⁴ এবং x⁴ এর লসাগু আসবে x⁴, এবং এটার পুরোটার লসাগু করলে আসবে x⁴ + 1। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বেশ কয়েকবার এই টাইপের লসাগু করানো দেখিয়েছি, তাই এখানে বিস্তারিত ব্যাখ্যা দিলাম না, কারণ এক ব্যাখ্যা যদি বারবার দিতে থাকি তাহলে সেটা তোমাদের কাছে বোরিং লাগবে এবং অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমি এটা এখানে বোঝালাম না, আমি শুধু এটা ডিরেক্ট একদম লসাগু করে দিলাম। তো আগের অঙ্কগুলো প্র্যাকটিস করলে এগুলো অঙ্ক, এই লসাগুগুলো তোমার কাছে অনেক ইজি লাগবে। তারপরে দেখো এখানে আমাদের লসাগু করা শেষ। এখন দেখো 3টা ভাগ চলে এসেছে। তো আমরা জানি 3টা ভাগ থাকলে প্রথম থেকে লিখতে হবে প্রথমে x⁴ plus x⁴ plus 1 divided by x⁴। তারপরে মাঝের যে ভাগটা থাকে সেটা হয়ে যাবে গুণ, তারপরের ভাগটা উল্টে যাবে, অর্থাৎ হর হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে হর, তাহলে x⁴ এবং এখানে 1। তারপরে দেখো এখানে x এর পাওয়ার আছে 8, এখানে x এর পাওয়ার আছে 4, তাহলে এরা ভাগ হিসেবে আছে না? দেখো তো x⁴ আর x⁴। তাহলে এরকম যদি পাওয়ার ভাগ হিসেবে থাকে তাহলে তাদের পাওয়ারকে বিয়োগ করতে হবে, x⁴ - 4, তাহলে x এর পাওয়ার আসবে 4। তো পাওয়ার যদি দুইটা পাওয়ার যদি ভাগ থাকে তাদেরকে কেন বিয়োগ করতে হয় এবং কিভাবে বিয়োগ করতে হয় এগুলো কিন্তু আমরা সূচক এবং লগারিদমে একদম বিস্তারিতভাবে পড়ব। তো আপাতত মনে রাখো, যদি পাওয়ারগুলো ভাগ হিসেবে থাকে, একই রাশির পাওয়ার, একই চলকের পাওয়ার যদি ভাগ হিসেবে থাকে তাহলে সেটাকে আমাদের বিয়োগ করতে হবে। তো আমরা যদি x⁴ থেকে x⁴ কে ভাগ করি তাহলে আমাদের মান আসবে
অর্থাৎ এটা এটা যদি কাটাকাটি করি তাও মান আসবে আমাদের, উপরে যা কিছু আছে সব ঠিক থাকবে, এটা এটা কাটাকাটি করে মান আসবে এক্স পাওয়ার 4, 1 গুণ করে দিলে এটাই আসবে। তো মোটামুটি এই মানটা আসবে। তো এটা আমরা বের করে নিলাম লেফট হ্যান্ড সাইডের মান। তো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের মান আসছে আমাদের এইটা। এবার আমরা দেখব রাইট হ্যান্ড সাইডের মান কত আসে। যদি দুইটা সমান হয় তার মানে আমাদের অঙ্ক হয়েছে। এখন আমরা সেটাই দেখব। চলো এবার রাইট হ্যান্ড সাইড বের করব। রাইট হ্যান্ড সাইডে আছে g অফ x স্কয়ার। তার মানে যেখানে যেখানে x আছে সেখানে x স্কয়ার করবে। তাহলে 1 প্লাস, তোমরা এটা লক্ষ্য করো, এখানে x এর জায়গায় x স্কয়ার হবে, x এর ভিতরে x স্কয়ার, তার উপরে আবার x স্কয়ার, তারপরে x পাওয়ার 4 আছে, x এর মান x স্কয়ার তার পাওয়ার 4, নিচেও সেম x স্কয়ার তার উপরে আছে x স্কয়ার। এখন এগুলোকে আগের মতো গুণ করে দাও। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে আসবে 1 প্লাস x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 x পাওয়ার 4। তাহলে আমরা যদি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে x পাওয়ার 8 x পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4। তো লক্ষ্য করলে দেখবে রাইট হ্যান্ড সাইডে আমাদের যে মানটা আসলো সেটা কিন্তু লেফট হ্যান্ড সাইডেও আসছে। তার মানে আমাদেরকে যেটা দেখাতে বলেছে আমরা সেটা দেখিয়েছি, তার মানে আমাদের অঙ্কটার সমাধান সঠিক হয়েছে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এবং দেখানো হলো। ওকে, তো এই ছিল 16 নম্বর অঙ্কটার সমাধান। প্রথমে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে ফাংশনের যে মানগুলো দেওয়া আছে সেটা যদি আমরা এখানে এক্স এর জায়গায় বসাই এবং ক্যালকুলেশন করি তাহলে কিন্তু পুরো অঙ্কটা খুব ইজিলি সমাধান হয়ে যাবে, একদম পান্তা ভাত, ইজি পিজি। তো চলো এবার আমরা এর পরের অঙ্কগুলো দেখি। 16 নম্বর শেষে এবার আমরা করব 17 নম্বরের অঙ্কগুলো। এগুলো আসলে তেমন জটিল কোনো অঙ্ক না, এগুলো খুবই খুবই সহজ, একদম ইজি পিজি। তো দেখো এখানে একটা রিলেশন দেওয়া আছে এবং বলা হয়েছে যে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে। তো ডোমেইন এবং রেঞ্জ কি? ডোমেইন এবং রেঞ্জ হচ্ছে কোন রিলেশনের, এটা কিন্তু একটা রিলেশন, তো কোন রিলেশনের এই যে ক্রোমোজোরগুলো আছে এই ক্রোমোজোরগুলোর প্রথম যে উপাদান আছে এই প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেইন। কোন রিলেশন বা অন্বয়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেইন এবং এই যে দ্বিতীয় উপাদানগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় রেঞ্জ। তো সহজ ভাষায় যদি বলা যায় একটা রিলেশনের প্রথম উপাদানগুলোকে আমরা ডোমেইন বলবো, এরপর এগুলো হচ্ছে রেঞ্জ। তো এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, এটা একদম সহজ বিষয়। একটা রিলেশন দেওয়া থাকবে, প্রথম উপাদানগুলো হবে ডোমেইন এবং পরেরগুলো অর্থাৎ দ্বিতীয়গুলো হবে রেঞ্জ। তাহলে দেখো তো এখানে ডোমেইন কোনগুলো হচ্ছে। এখানে ডোমেইন হবে এইটা এইটা এইটা। তো এখানে তিনটা টু আছে তাই না? তো সেটের ক্ষেত্রে তিনটা উপাদানকে সেটের ক্ষেত্রে বারবার রিপিট করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে সেটের সমতার নিয়ম, যে এভাবে পুনরাবৃত্তি করার দরকার নেই। তিনটার বদলে যদি আমরা একটা সংখ্যা বসাই তাহলেই সেটা এনাফ, ঠিক আছে? এরপরে রেঞ্জের ক্ষেত্রে কি আছে দেখো তো, পরের উপাদানগুলো, তাহলে সেটা দাঁড়াবে 1 2 এবং 3। তো এই হয়ে গেল কয়ের সমাধান। এভাবে তোমরা খ এবং গ বাকি যে দুইটা প্রশ্ন দেয়া আছে সেগুলো সমাধান করে ফেলবে। তো 17 নম্বরের অঙ্কগুলো ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছিল, একটা রিলেশন দেওয়া ছিল। এবারের অঙ্কগুলো কিন্তু প্রায় পাশাপাশি বা সেম, তবে একটু ডিফারেন্স। তো এই অঙ্কগুলো এবার আমরা সমাধান করব। তো প্রশ্নে দেখো একটা রিলেশন দেওয়া আছে, এই যে একটা রিলেশন দেওয়া আছে। তো আমরা কিন্তু শুরুতেই রিলেশনের অঙ্কগুলো করেছিলাম, রিলেশন বা অন্বয়। তো এখন রিলেশন দেয়া আছে এবং আমাদেরকে একটা সেটের মান দেয়া আছে, এই সেটের মান দিয়ে বলা হয়েছে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। এবং আমাদেরকে এটা সমাধান করতে হলে রিলেশনটা ভালো করে লক্ষ্য করতে হবে। তো যখন আমরা এই টাইপের অঙ্ক থেকে একটা রিলেশন এবং একটা সেট দেয়া থাকবে, এই টাইপের অঙ্ক থেকে যখন ডোমেইন এবং রেঞ্জ বের করব, তো সেই ক্ষেত্রে সব সময়
এই রিলেশনটা কিন্তু বুঝতে হবে যে রিলেশন বা অন্যয় কি বলা হচ্ছে। তাহলে আমরা সমাধানটা করি। আমাদেরকে লিখতে হবে, দেওয়া আছে a সেট সমান সমান -2 -1 0 1 2। আমাদের a সেটের মানটা দেয়া ছিল, সেটা লিখে নিলাম। তারপর আমরা এখন রিলেশনটা লিখব। আর রিলেশনে বলা হচ্ছে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তারপরে বলা হচ্ছে a এর উপাদান হবে x এবং b এর উপাদানের মধ্যে y হবে এবং x প্লাস y সমান সমান 1। অর্থাৎ এখানে একটা শেষে শর্ত দেয়া হলো। শর্তটা কি? আর এর বর্ণিত শর্তটা হচ্ছে x প্লাস y সমান সমান 1। তো বোঝার সুবিধার্থে দেখো, আমাদের কিন্তু এই যে a এর মান দেয়া আছে, অর্থাৎ x এর মান দেয়া আছে, আমাদেরকে y এর মান বের করতে হবে। তো y বের করার জন্য আমাদেরকে 1 মাইনাস x, এই যে এখানে যে বীজগাণিতিক রাশিটা দেয়া আছে, এই যে সমীকরণটা, সেখান থেকে আমরা y এর মানটা সিম্পলি বের করে নিলাম। এখন আমরা এই শর্তটাতে x এর মানগুলো বসিয়ে বসিয়ে y এর মান বের করব। এর যতগুলো উপাদান আছে সেগুলো হচ্ছে x, এবং এই যে শর্তটা, এখন আমরা x এর মানগুলো যদি এখানে বসাই তাহলে y এর মান পাবো। তো চলো আমরা y এর মান বের করি। প্রত্যেক x belongs to a এর জন্য, অর্থাৎ আমরা এখানে বলছি যে এর উপাদানগুলো যদি x হয় এবং আমাদের শর্ত 1 মাইনাস x y এর মান বের করব। y এর মান বের করি। তো y এর মান বের করার জন্য আমরা দুইটা ঘর রাখবো, একটা ঘর x এর জন্য আর একটা y এর জন্য। তো এখানে আমরা বলে দিয়েছি যে x এর উপাদানগুলো হবে কি, এর উপাদান। তাহলে এর উপাদান কি কি দেয়া আছে? -2 -1 0 1 2। তার মানে এর উপাদানগুলো হবে x এর মান, সেজন্য x এর সোজায় আমরা এর মানগুলো বসিয়ে দিলাম। এটা দিয়ে বোঝাচ্ছি এই মানগুলো হচ্ছে x এর মান, এবং আমরা পেয়েছিলাম শর্তে যে আমরা যদি 1 থেকে x এর মানগুলো বিয়োগ করি তাহলে আমরা y এর মান পাবো। তাহলে দেখো যে x এর মান এখানে কত আছে? -2। তাহলে এই সমীকরণে যদি আমরা বসাই x, তাহলে 1 x এর মান হচ্ছে -2, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +2। তাহলে এটার মান আসছে কত? এই y এর মান আসবে 3, তাহলে সেই 3 এখানে বসাবো। তারপর আবার দেখো তো y এর মান কত? এবার -1। তো এখানে যদি আমরা -1 বসাই, এখানে -1 বসালে প্লাস হবে, এই 1 1 হয়ে যাবে 2, তাহলে এখানে মান বসবে 2। তারপরে আবার যদি এখানে আমরা x এর মান 0 বসাই, x এর মান 0 বসাই, তাহলে এখানেও 0 এবং এটার মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1। এবং তারপরে এভাবে ধারাবাহিকভাবে তোমরা একটার পর একটা বের করবে, এখানে x এর মান বসিয়ে। তারপরে আছে 1, তাহলে 1 দেওয়া আছে, তাহলে এটার মান আসবে 0। তারপরে 2 যদি বসাই, তাহলে এখানে হবে 2 এবং মান আসবে -1, তাহলে এখানে আসবে -1। তাহলে এভাবে আমরা x এর মান বসিয়ে y এর পুরো মানটা বের করে নিলাম। এবার আমরা দেখব এমন কিছু উপাদান এসেছে যেগুলো এর মধ্যে নেই। যেমন এখানে দেখো 3, এই 3 কিন্তু এর উপাদানের মধ্যে নেই। তো সেজন্য আমরা এই x y এর মধ্যে এইটা নিতে পারবো না, ঠিক আছে? আমরা এখানে লিখব যে 3 is not belongs to
এক্স, অর্থাৎ এই 3টা এক্স এর উপাদান না, সরি ওকে ঠিকই আছে, এক্স এর উপাদান না, সেহেতু এক্স কে এই 3 কে আমরা রিলেশনে নিতে পারবো না। -2 এবং এই যে 3 এদেরকে আমরা রিলেশনে নিতে পারবো না, ঠিক আছে? এটা রিলেশনের উপাদান হতে পারবে না, সিম্পলি সেটা এখানে বলে দিলাম। তাহলে এখন দেখো তো এইটা বাদ দিয়ে আমাদের বাকি উপাদানগুলো কি আসছে রিলেশনের? বাকি উপাদানগুলো আসবে -1 2, তারপরে আসবে 0 1, তারপরে আসবে 1 0 এবং পরের মানটা আসবে 2 1। তো এখন আমরা জানি কোন রিলেশনের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেইন এবং পরেরগুলো হচ্ছে রেঞ্জ। তো প্রথম উপাদানে যেগুলো আছে সেগুলোকে তোমরা ডোম ধরে নিবে এবং পরে যেগুলো আছে দ্বিতীয় উপাদানগুলো সেগুলো হচ্ছে রেঞ্জ। তো আশা করি পুরো অঙ্কটা বুঝতে পেরেছো। এই ছিল 18 নম্বর অঙ্কের সমাধান। তো প্রথমে কি করতে হবে আমি পুরো অঙ্কটা একবার রিক্যাপ করে দিই তোমাদের উদ্দেশ্যে। প্রথমেই আমাদেরকে যে সেটটা দেওয়া আছে সেটা লিখে নিতে হবে, তারপরে যে রিলেশন বা অন্যটা দেওয়া আছে সেটা লিখে একটু বোঝার চেষ্টা করতে হবে যে এখানে কি বলা হচ্ছে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে একটা শর্ত দেওয়া আছে, তো সেই শর্তটা এখানে লিখে নিতে হবে, আর এ বর্ণিত শর্ত সমান সমান। এখন যেহেতু আমরা এখানে ধরে নিয়েছি যে এক্স এর মান হচ্ছে এর উপাদান হচ্ছে এক্স এর মান, তাহলে এখন আমরা ওয়াই এর মান বের করব এক্স এর মান বসিয়ে। তো সেই জন্য এক্স এর মানগুলো হচ্ছে এ সেটের উপাদান, সেগুলো প্রথমে লিখে নিব, তারপরে আমরা এই মানগুলো বসিয়ে ওয়াই এর মান বের করে নিব। তারপরে এখানে দেখা যাবে যে 3টা এমন একটা উপাদান এসেছে যেটা আমাদের এ সেটের মধ্যে নেই, যেটা এ সেটের মধ্যে বিলং করে না। তাহলে যেহেতু এ সেটের মধ্যে নেই তাহলে সেটা রিলেশনের মধ্যেও আসতে পারবে না, এটা আমাদের নেওয়া যাবে না। তাহলে এটা বাদ দিয়ে বাকি যে মানগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে নিলাম, ক্রোমোজোরগুলো লিখে নেবার পরে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেইন আর পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। এই ছিল 18 নম্বর অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা সমাধান করব আমাদের বইয়ের 19 নম্বরের ছক কাগজের অঙ্কগুলো। তো 19 নম্বরে ছক কাগজের বা গ্রাফের অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু এখানে সুন্দর করে বোঝানো যাবে না। তো সেজন্য আমার কাছে গ্রাফ পেপার আছে, এই যে দেখতে পাচ্ছ গ্রাফ পেপার, এই গ্রাফ পেপার এগুলো দিয়ে আমি তোমাদেরকে একদম হাতে কলমে করিয়ে দেখাবো যে কিভাবে আমাদেরকে ছক কাগজে সমাধান করতে হবে। তো চলো এবার আমরা আমাদের ব্ল্যাকবোর্ড ছেড়ে গ্রাফ পেপারে যাই, যেখানে আমরা এটা সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ 18 নম্বর অঙ্কটা আমরা এখানে লিখে নিয়েছি। 18 নম্বর অঙ্কটা হচ্ছে ছক কাগজে এই কিছু বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলোকে আমাদের ছক কাগজে স্থাপন করতে হবে। তো দেখো ছক কাগজে স্থাপন করার আগে কিছু কথা লিখতে হবে, যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ বরাবর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে ক্ষুদ্রতম বর্গের প্রতি 2 ঘরকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করি। তো এগুলো কেন লিখছি সেটা কিন্তু আমরা যখন এই যে গ্রাফ পেপারে আঁকবো তখন তোমরা বুঝতে পারবে এই লেখাগুলোর মানে কি। বিন্দুগুলো স্থাপন করি এবং বিন্দুগুলো হচ্ছে যেগুলো দেয়া আছে সেই বিন্দুগুলো আমরা এখানে সিম্পলি লিখে নিলাম। এখন দেখো আমরা তোমাদের সামনেই আঁকবো যে কিভাবে গ্রাফ পেপারে আমাদের বিন্দুগুলো স্থাপন করতে হবে। তো প্রথমে দেখো আমরা কি বলেছি, যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ বরাবর আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ সমান সমান ওয়াই অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ বরাবর ওয়াই অক্ষ। তাহলে এখানে আমরা অঙ্কন করব, এই যে লাল দাগটা দেখতে পাচ্ছ তোমরা, সেখানে একটা রেখা অঙ্কন করব। তারপর এই দিক দিয়ে অঙ্কন করতে হবে। তো মোটামুটি এরকম 2টা রেখা অঙ্কন করতে হবে এবং এবার আমরা এদের নামকরণ করব। তো এই যে রেখাটা দেখতে পাচ্ছ এটাকে আমরা নাম দিব ওয়াই, এবং এই যে মূল বিন্দু এটাকে নাম দিব ও, এবং এটাকে নাম দিব ওয়াই ড্যাশ। একইভাবে এই যে রেখাটা দেখতে পাচ্ছ এই রেখাটাকে আমরা নাম দিব এক্স ও এক্স ড্যাশ। তো
অঙ্কটা শুরু করার আগে এখানে আমাদেরকে পজিটিভ এবং নেগেটিভ বিষয়টা ক্লিয়ার করতে হবে। যেমন এখানে দেখো -3 দেওয়া আছে, তারপর -5 দেওয়া আছে। তো এই -3 -5 থাকলে আমরা কোন দিকে যাব সেটা ক্লিয়ার করি। তো এই শূন্য থেকে যখন আমরা এক্সের দিকে যাব, অর্থাৎ ডান দিকে যাচ্ছি, তখন আমাদের মানগুলো পজিটিভ হতে থাকবে। শূন্য এই ও থেকে আমরা যত এক্সের দিকে যাব, যত সামনের দিকে এগোবো, তত আমাদের মান আসবে পজিটিভ, এবং শূন্য থেকে যত আমরা পেছাবো বা এক্স ড্যাশের দিকে যাব, তত আমাদের মানগুলো আসবে নেগেটিভ। একইভাবে ও থেকে যত আমরা উপরের দিকে অর্থাৎ ওয়াইয়ের দিকে যাব, তত আমাদের মানগুলো আসবে পজিটিভ, এবং ও থেকে যত নিচের দিকে আসবো তত মানগুলো আসবে নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভগুলো কিন্তু পরীক্ষার খাতায় লেখার দরকার নেই বা লেখা যাবে না, কারণ আমি তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো লিখলাম। ঠিক আছে? তো এবার দেখো আমরা কি লিখেছি। আমরা এখানে প্রশ্নে আমরা খাতায় লিখেছি যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ সমান সমান এক্স অক্ষ। আমরা কিন্তু অঙ্কনও সেটাই করলাম। এক্স ও এক্স ড্যাশ সমান সমান হচ্ছে আমাদের এক্স অক্ষ বা এক্স এক্সিস, এবং একইভাবে ওয়াই ও ওয়াই ড্যাশ সমান সমান আমাদের ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস। এবং এরপরে আমরা আরও গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি, সেটা হচ্ছে ক্ষুদ্রতম বর্গের প্রতি 2 ঘরকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করি। অর্থাৎ এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট বক্সগুলো আছে না, এই একটা বক্সকে বলা হচ্ছে ক্ষুদ্রতম বর্গের এক ঘর। তো এরকম 2টা ঘরকে মিলে আমরা একক ধরেছি, অর্থাৎ 2টা ঘর মিলে আমাদের এক ঘর হিসেব করতে হবে। তো যখন বলা হচ্ছে 3 ঘর, তার মানে সেটা হবে 6 ঘর। যখন বলা হবে 2 ঘর, তার মানে সেটার মানে হচ্ছে 4 ঘর। যখন 5 ঘর বলা হবে, তার মানে আমাদেরকে 10 ঘর ধরতে হবে। ঠিক আছে? তো চলো আমরা বিন্দুগুলো এখন স্থাপন করি। তো দেখো আমাদেরকে বলা হয়েছিল -3। মাইনাস মানে এই শূন্য থেকে আমাদেরকে এই দিকে অর্থাৎ এক্স ড্যাশের দিকে অগ্রসর হতে হবে। কত দূর অগ্রসর হব? -3। তাহলে -3 হচ্ছে এক ঘর মানে 2 ঘর। তাহলে এখানে হচ্ছে এক ঘর, তারপরে হচ্ছে 2 ঘর, তারপরে 3, 4, 5, 6। তো এই জায়গায় আমরা আসবো। তো -3 মানে 6 ঘর, কারণ আমরা দুইটা ক্ষুদ্রতম বর্গকে এক ঘর ধরেছিলাম। তো এক ঘর ধরার কারণে -3-র জন্য আমরা 6 নাম্বার ঘরে আসবো। তো এটা আমরা এক্স এর মান বসালাম। দেখো তো এবার ওয়াই এর মান কত দেওয়া আছে? ওয়াই এর মান আছে +2। তো পজিটিভ মানে কত? পজিটিভ মানে আমাদেরকে ও থেকে উপরের দিকে যেতে হবে, অর্থাৎ আমরা এই যে রেখাটা সেটার উপরে যাব। কত দূর উপরে যাব? 2। তো 2 মানে কয় ঘর হবে? 4টা বর্গ হবে 2 ঘর। 1, 2, 3, 4। এই যে বিন্দুটা, এটাই হচ্ছে আমাদের -3,2। তো এই বিন্দুটাকে আমরা গ্রাফে স্থাপন করে ফেললাম। তো চলো এর পরেরটা স্থাপন করি। তোমাদের কাছে হয়তো প্রথমবার দেখার পর একটু জটিল লাগছে, কিন্তু খুবই সহজ। তো দেখো এর পরের বিন্দুটা বসাই। এর পরের বিন্দুটার এক্স এর মান দেওয়া আছে 0। তার মানে এক্স এর মান এখানেই থাকবে যদি 0 হয়। তারপর ওয়াই এর মান দেওয়া আছে -5। মাইনাস মানে কোন দিকে আসবে? বা নিচের দিকে আসবে। কতটুকু আসবে? -5। তো আমরা জানি 2 ঘর ধরা হয়েছিল, সেজন্য -5 মানে 10 ঘর। তাহলে গুণি 1, 2, 3, 4, 5। তো এই যে একটা বড় আয়তাকার বক্স, এর মাঝে 5টা ঘর আছে, তাহলে 2টা বক্সে 10টা ঘর থাকবে অবশ্যই। 5, 6, 7, 8, 9, 10। তাহলে -5 এর মান আসবে এই জায়গায়। তো প্রথমে কি করলাম? এক্স এর মান বসালাম। এক্স এর মান 0 মানে এই জায়গাতেই মূল বিন্দুতে থাকবে, এবং -5 মানে নিচের দিকে 10 ঘর। যদি +5 থাকতো তাহলে উপরের দিকে 10 ঘর দিতাম। বুঝতে পেরেছ? তো একইভাবে পরেরটা দেখো। পরেরটাতে দেওয়া আছে হাফ। তো আমরা যেহেতু 2টা ঘরকে আমরা এক ঘর ধরেছি, তাহলে হাফ মানে একটা ঘর হবে অবশ্যই। তাহলে এক্স এর মান হবে হাফ। পজিটিভ যেহেতু আছে, পজিটিভ মানে সেটা এক্স এর দিকে অগ্রসর হবে। ও বিন্দু থেকে এক্স এর দিকে অগ্রসর হবে। কতটুকু অগ্রসর হবে? হাফ মানে এক ঘর অগ্রসর হবে। তো আমরা এক্স এর মানটা হাফ যদি অগ্রসর করি, তাহলে আমাদের মানটা আসবে এইখানে। তারপরে ওয়াই এর মান দেখো দেওয়া আছে। ওয়াই এর মান হচ্ছে -5/6। মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে ওয়াই এর মানটা নিচের দিকে নামবে, এবং 5/6 দ্বারা বোঝাচ্ছে, তোমরা এটা দেখে ভয় পেয়ে যেও না আবার, যে -5/6 মানে আবার কোন দিকে যাব। তো 5/6 বের করার জন্য তোমাদেরকে ক্যালকুলেটরে চাপতে হবে। তো আমি আগেই ক্যালকুলেটরে চাপ দিয়ে রেখেছি। দেখো 5/6 যদি করি আমরা, তাহলে ভাগফল আসবে 0.8333, এরকম একটা মান আসবে। তো এখানে যে বর্গের ঘরগুলো আছে না, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে
5, অর্থাৎ এই যে আমি তোমাকে একটু দেখাই, এই যে একটা করে ক্ষুদ্রতম ঘর, এই যে ঘর একটা, এই একটা ঘরের মান হচ্ছে 0.5। তাহলে দেখো তো 0.8 মানে কি? 0.8 মানে হচ্ছে, যদি 1 হতো, 1 হলে দুইটা ঘর, আর এবং একটা ঘর মানে 0.5। তার মানে যেহেতু আমাদের মান 0.8 আসছে, তার মানে হলো আমাদের মানটা 2ও হবে না এবং 1ও হবে না, অর্থাৎ 1-এর চেয়ে একটু বড় হবে। তাহলে কত হবে দেখো তো? এই যে একটা ঘর এখানে, তার চেয়ে একটু বড়, এখানে আইডিয়া করে তুমি বসিয়ে দিবে। ঠিক আছে? তাহলে খুব সহজ ভাষায় একটা ঘর মানে 0.5, যেহেতু 0.83 এসছে, তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ঘরের চেয়ে একটু বড় হবে, তাই আমরা এখানে অনুমান করে বসিয়ে দিলাম। তাহলে এই যে আমরা 3টা বিন্দু পেলাম না, এই 3টা বিন্দুকে এখন যোগ করে দাও। এই যে 3টা বিন্দুকে আমি যোগ করে দিলাম। আমার দাগগুলো একটু বাঁকা হয়েছে, তোমরা খুব মনোযোগের সাথে দিবে যাতে তোমাদের বাঁকা দাগ না হয়। ঠিক আছে? তো এই বিন্দুগুলোর এখন নাম দাও। এই বিন্দুটা ছিল -3,2, তারপরে আমাদের এই বিন্দুটার নাম ছিল 0-5, এবং এই যে শেষে বিন্দুটা, এই বিন্দুটার নাম ছিল আমাদের 1/2, -5/6। তো এই যে আমরা একটা বিন্দু, মানে বেশ কিছু বিন্দু বসিয়ে এই যে সরল রেখা অঙ্কন করলাম না, দেখো তো রেখা অঙ্কন করলাম না, গ্রাফ অঙ্কন করলাম, তো এটাই আমাদেরকে ছক কাগজে বের করতে বলা হয়েছিল। তো আশা করি তোমরা এখন খুব সহজেই যে কোনো বিন্দু থেকে এভাবে গ্রাফ পেপারে বা ছক কাগজে এভাবে সরল রেখা অঙ্কন করতে পারবে বা বিন্দুগুলো স্থাপন করতে পারবে। তো এই অঙ্কটা মোটামুটি এভাবেই সমাধান করতে হয়। প্রথমে এভাবে একটা লেখা লিখে নিতে হবে, তারপরে ছক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে বিন্দু দেখে স্থাপন করতে হবে। ঠিক আছে? তো চলো এবার আমরা এর পরের অঙ্কটা সমাধান করব, যেটা দেখলে তোমাদের এই গ্রাফ নিয়ে যে কোনো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এর পরেরটা সমাধান করি। তো 19 নম্বর অঙ্কটা সমাধান করার পরে এবার আমরা 20 নম্বর অঙ্কটা করব। তো 19 নম্বরটা কিন্তু 20 নম্বরের চেয়ে তুলনামূলক কঠিন, একটু কঠিন। 20 নম্বরটা কিন্তু খুবই সহজ। তো পুরো অঙ্কটা লেখার বদলে আমি শুধুমাত্র বিন্দুগুলো লিখে নিয়েছি, যাতে আমরা খুব সহজে সমাধান করতে পারি। তো যে কোনো অঙ্ক করো না কেন, তো এই কথাগুলো সেম থাকবে, যে ছক কাগজ থেকে শুরু করে স্থাপন করি পর্যন্ত এই কথাটুকু সেম থাকবে। তারপর শুধু বিন্দুগুলো চেঞ্জ হবে, সেজন্য আমি বিন্দুগুলো লিখে নিয়েছি। তো যখন এই 20 নম্বর অঙ্কটা সমাধান করবে, সব কিছু সেম থাকবে, শুধু বিন্দুগুলো পরিবর্তন করতে হবে। আর আমরা লক্ষ্য করব গ্রাফ পেপারের সেই অঙ্কগুলো। তো গ্রাফ পেপারের অঙ্কগুলো করার সময় এই যে লাল দাগ বরাবর কিন্তু দাগটা টানতে হবে, তাহলে বক্সগুলো গণনা করা তুলনামূলক ইজি হবে। ওকে, তো এবারে দেখো যে আমরা আবার দুইটা রেখা অঙ্কন করে নিলাম। এবার এগুলোর নাম দিব, একটার নাম দিব ওয়াই, এটার নাম হচ্ছে মূলবিন্দু ও, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। একইভাবে এটা হচ্ছে আমাদের এক্স এবং এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ। তো বোঝার স্বার্থে তোমাদের এটা হবে পজিটিভ, ও থেকে যত ডান দিকে আসবে এক্সের দিকে সেটা পজিটিভ এবং এটা নেগেটিভ। একইভাবে এটা পজিটিভ এবং এটা নেগেটিভ মান। তো পজিটিভ নেগেটিভ মানগুলো চিহ্নিত করার পরে এবার আমরা এই বিন্দুগুলো বসাবো, যে বিন্দুগুলো দেওয়া আছে সেই বিন্দুগুলো বসাবো। তো দেখো বিন্দুগুলো বসালে কি আসে, এখানে প্রথমগুলো হচ্ছে এক্স, পরেরগুলো হচ্ছে ওয়াই। তাহলে এক্সের মান হচ্ছে 1, পজিটিভ 1। পজিটিভ মানে এই মূল বিন্দু থেকে আমাদেরকে এক্সের দিকে অগ্রসর হতে হবে। কত দূর অগ্রসর হব? 1। তো আমরা শুরুতেই ধরেছিলাম 1 মানে হচ্ছে এই ক্ষুদ্রতম বর্গের 2 ঘর, তাহলে আমাদেরকে 2 ঘর অগ্রসর হতে হবে। এবং ওয়াইয়ের মান হচ্ছে 2, তো 2 পজিটিভ 2, এই জন্য আমরা উপরের দিকে যাব। কত দূর যাব? 4 ঘর যাব, কারণ 2 মানে 4 ঘর। তাহলে 1 2 3 4, এই যে 4 ঘরে চলে আসলাম। তারপরেরটাতে বলা হয়েছে এক্সের মান -1। তাহলে এক্সের মান -1 মানে এই যে শূন্য বিন্দু থেকে, মূল বিন্দু থেকে আমাদেরকে 1 ঘর, অর্থাৎ -1 মানে 1 মানে 2 ঘর, তাহলে 0 থেকে আমাদেরকে 2 ঘর যেতে হবে। 1 2, এটা হচ্ছে আমাদের এক্সের মান এবং ওয়াইয়ের মান দেওয়া আছে 1 মানে 2 ঘর। যেহেতু ওয়াইয়ের মান পজিটিভ, তো সেহেতু আমরা উপরের দিকে যাব, উপরে 2 ঘর যাব, 1 2। ওকে, তারপরে আমাদের মান দেখো কি দেয়া আছে, আমাদের এক্সের মান দেয়া আছে 11। এক্সের মান 11 মানে পজিটিভ 11 মানে আমরা এই মূল বিন্দু থেকে
এই এক্সের দিকে অগ্রসর হব। কত দূর অগ্রসর হব? 11 দুগুণে 22, কারণ দুইটা ঘর মিলে যেহেতু একক ধরেছি তাই আমাদের 0 থেকে এক্সের দিকে 22 ঘর অগ্রসর হতে হবে। তো যেহেতু এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত 5 ঘর, তাহলে 5, 10, 15, 20, তারপরে 21, 22, তাহলে আমাদের 11-র মান এই জায়গায় আসবে। এবং ওয়াই এর মান দেয়া আছে 7, পজিটিভ 7, সেহেতু আমরা উপরের দিকে যাব। 7 মানে হচ্ছে 14, তাহলে 14 আসবে এখানে। এই সোজায় 5, আমরা যাতে গুলিয়ে না ফেলি, 5, 10 এবং 14 মানে 11, 12, 13, 14। তো এই যে বিন্দুটা, এটা হচ্ছে আমাদের এই 11,7 বিন্দু। তাহলে এখন আমরা এই বিন্দুগুলোকে একত্রিত করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে দেখো, আমরা যদি এদেরকে সংযোগ করি, একসাথে করি, একটা রেখা দেখা যাচ্ছে। তো বইয়ে কিন্তু বলা হয়েছিল, দেখো বইয়ের দিকে একটু দেখো, বইয়ে বলা আছে যে 3টি বিন্দু স্থাপন করে দেখাও যে বিন্দু 3টি একই সরল রেখায় অবস্থিত। তো দেখো, আমরা যখন গ্রাফটা অঙ্কন করে ফেললাম তখন দেখতে পাচ্ছি যে এই 3টা বিন্দু একই সরল রেখায় অবস্থিত। এখন বিন্দুগুলোর নাম দিয়ে দাও। প্রথমে বের হয়েছিল আমাদের এই যে প্রথম বিন্দুটা কোথায়, এইটার নাম হচ্ছে 11,7, তারপরে -2, এই যে 4 ঘর, তাহলে এটা হচ্ছে 1, 2 এবং -1,1। তো বিন্দুগুলো দেওয়ার সময় তোমরা একটু মনে রাখবে যে কোনটা বিন্দু কোন জায়গায় স্থাপন করেছি, এবং সেটা কিন্তু এভাবে পরে লিখে দিতে হবে। তো তোমাদের উদ্দেশ্যে আরেকটা ছোট্ট সতর্কবার্তা, সেটা হলো তোমাদেরকে বোঝানোর জন্য আমি কলম দিয়ে করেছি। তোমরা কিন্তু আবার পরীক্ষার খাতায় বা যে কোনো পরীক্ষায় কিন্তু এভাবে কলম দিয়ে অবশ্যই করবে না, তোমরা পেন্সিল দিয়ে এটা সমাধান করবে। এবং তোমাদেরকে আমি আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে 18-র ক নাম্বারটা আমি তোমাদেরকে করে দিলেও খ নাম্বারটা কিন্তু করে দেইনি, সেটা তোমাদের বাড়ির কাজ। তো ঠিক আছে, আশা করি তোমরা এই গ্রাফের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো চলো আবার আমরা হোয়াইট বোর্ডে ফিরে যাব। তাহলে আজকে আমরা সেট এবং ফাংশনের 2টা অনুশীলনী শেষ করে ফেললাম। এবার আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমরা এই অধ্যায় থেকে প্রশ্ন কমন পেতে পারি। আসলে ভালো রেজাল্ট করার জন্য আমাদেরকে প্রথমে বইয়ের বেসিক থেকে শুরু করে সবগুলো অঙ্ক শিখতে হবে। তারপর আমাদেরকে টেস্ট পেপারের বোর্ড কোয়েশ্চেনগুলো সলিউশন করতে হবে, যাতে আমরা পরীক্ষার হলে প্রশ্নের ধরন দেখে আটকে না যাই। অর্থাৎ পরীক্ষার হলে যাতে আমরা প্রশ্নের ধরন বা প্যাটার্নটা সম্পর্কে বুঝতে পারি। যেহেতু আমাদের 2টা চ্যাপ্টারই শেষ, 2টা অনুশীলনী আমরা শেষ করে ফেলেছি, এবার আমরা টেস্ট পেপারে বোর্ড কোয়েশ্চেন এমনভাবে প্র্যাকটিস করব যাতে সেগুলো থেকে আমাদের পরীক্ষায় কমন আসে, এবং আমরা শিখবো যে কিভাবে প্র্যাকটিস করলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। এবং অঙ্কগুলো করে মস্তিষ্কে ততক্ষণ পর্যন্ত ধার দিতে থাকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।